আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের এক সাংবাদিক সহকর্মী গাজী টিভির সাংবাদিক রাহনুমা সারা তিনি মারা গেছেন। তার মরদেহ পাওয়া গেছে হাতির ঝিলের ময়লা পানিতে। উনি কিভাবে মারা গেছেন এটা এখন উদ্ঘাটিত হয়নি। লাশের সুরতহাল করা হয়েছে, কিন্তু ময়না তদন্ত হয়নি। হয়তো ময়না তদন্ত হলে জানা যাবে ওনার মৃত্যুর কারণটা কি। কিন্তু এই মৃত্যুটা নিয়ে নানা ধরনের যে ঘটনা, নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের মন্তব্য আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বের মুখে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে থেকেও আমরা পাচ্ছি নানা ধরনের মন্তব্য। এবং সেই মন্তব্যগুলো বলে আমি একটু আপনাদেরকে জাস্ট বলতে চাচ্ছি যে আমরা আসলে কি ধরনের একটা বিভক্ত সমাজে বাস করছি। প্রথমত বিষয়টা হলো তার মৃত্যুটা কবে? মঙ্গলবার দিন দিবাগত রাতে তাকে পাওয়া গেছে। আমি সংক্ষেপে একটু বলে নিই আপনাদেরকে। সে জিটিভিতে ওই দিনও অফিস করেছে, অফিস থেকে বেরিয়ে গেছে, অফিসের গাড়িতে বাসায় যায়নি। তার বাসা ছিল ঢাকার কল্যাণপুরে, ঢাকা শহরের কল্যাণপুরে। এখানে সে স্বামী সহ থাকতো। যে স্বামীর কথা বলা হচ্ছে, এই ভদ্রলোকের সঙ্গে তার বিয়ে হয়েছে আরও 7 বছর আগে, কিন্তু সেই বিয়েটা সে তার পরিবারের কাছে জানায়নি। তার মানে পরিবার জানতো সে অবিবাহিত, কিন্তু সে বিয়ে করেছিল। 7 বছর ধরে সে বিবাহিত জীবনযাপন করছে এবং তাদের এমনি পারিবারিকভাবে আপনার দাম্পত্য জীবনে খুব একটা ঝামেলা, মারামারি, ঝগড়াঝাটি সেরকম শোনা যায়নি। তবে তার স্বামী জানিয়েছেন তার সঙ্গে তার কিছুদিন ধরে সম্পর্ক ভালো যাচ্ছিল না। সারা রাহনুমা সেই নাকি ডিভোর্স দিতে চাচ্ছিল। কথা ছিল দুজন একসঙ্গে যাবে কাজীর অফিসে, যে ডিভোর্সটা দেবে। কিন্তু দেশের যে সামগ্রিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে তখনও যাওয়া হচ্ছিল না। হয়তো কিছুদিন পরে তারা যেতেন। তো এমন অবস্থায় উনি মারা গেলেন। মারা যাওয়ার পর তার সম্পর্কে তেমন কিছু এখনও কিন্তু ক্লিয়ার না কীভাবে মারা গেছেন। কিন্তু এরই মধ্যে তার এই মারা যাওয়া নিয়ে 2 ধরনের বক্তব্য আমরা দেখছি। ওনার কিছু ফেসবুক স্ট্যাটাস দেখা যাচ্ছে যে এভাবে জীবন মৃত্যু হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এক বন্ধুর সঙ্গে স্ট্যাটাস দিয়েছে, সে বন্ধুর সঙ্গে তার এক ছবি তুলে বলেছে যে তোমার অনেক জায়গায়, এগুলো আবেগপূর্ণ কথা, আমি অনেক কিছুই তোমার পূর্ণ করতে পারলাম না একসঙ্গে, এইগুলো আছে। এসবের বিপরীতে যে জিনিসটা, একটা মনোয়ার আলম নির্ঝর, উনিও সাংবাদিক ছিলেন একসময়, জাওয়াদ নির্ঝর নামে, বিদেশে থাকেন। তো উনি এখন জাওয়াদ নির্ঝর নামে লেখেন। উনি বাংলাদেশের মিডিয়া নিয়ে ওনার বেশ কিছু কাজকর্ম আছে। মিডিয়াগুলি কেমন চলছে, মিডিয়াগুলি অনিয়মগুলি কেমন, এগুলো উনি প্রায়ই লেখেন এবং উনি ভিডিও করেন। তো এই মনোয়ার আলম নির্ঝর, ওনার একটা ফেসবুক স্ট্যাটাসে আমি দেখতে পাচ্ছি, উনি লিখেছেন, সারা রাহনুমা জিটিভি নিউজ রুম এডিটর পরশুদিনও বলল, ভাই বেতন দিচ্ছে না অফিস, 7 দিন ধরে ভাত খাইতে পারতেছি না, অফিস নিয়ে অনেক অভিযোগ করলো। তারপরে আরও বলল, এই ভিতরে পড়লে আপনি দেখবেন আরও লেখা আছে ভিতরে, দেখেন অসৎ সাংবাদিকরা কত টাকার মালিক, আর আমি ভাত খাইতে পারতেছি না। এই জাওয়াদ নির্ঝরের কাছে এগুলো উনি লিখেছেন ফেসবুক চ্যাটিংয়ে। প্রশ্ন হলো যে এগুলো থেকে কিন্তু সারা রাহনুমা যে ভালো ছিলেন না ব্যক্তিগত জীবনে, চাকরি জীবনে, চাকরি নিয়ে ওনার মধ্যে যে এক ধরনের আপনার পেইন ছিল, অথবা এক ধরনের অস্বস্তি ছিল, অতৃপ্তি ছিল, সেগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে। কিন্তু উনি কি ভাত খেতে পাচ্ছেন না? জাওয়াদ নির্ঝর আবার ওনার সঙ্গে তার কথোপকথনের যে মেসেজের চ্যাটিংগুলো, তার স্ক্রিনশটও দিয়েছেন। সেখানে সারা রাহনুমা লিখেছেন যে উনি আসলে 1 সপ্তাহ ধরে ভাত খান না, ভাত খেতে পাচ্ছেন না, টাকা নাই বলে, অফিস বেতন দিচ্ছে না। তো অনেক সময় এরকম হয়, বন্ধুবান্ধবের সঙ্গে চ্যাটিং করতে যেয়ে অনেকে বলে, আমিও মাঝে মাঝে বলি আমি খুব গরিব মানুষ, এরকম অনেক সময় কিন্তু অনেকে বলে। একদম ভাত না খাওয়ার মতো দারিদ্র ছিল কি না এটা বলা বড় কঠিন। আবার অফিস কি তাকে বেতন দিচ্ছে না? আমি কিন্তু এর মধ্যে 2-1 জন জিটিভিতে যারা চাকরি করেন, আমার পরিচিত তো অনেকে আছেন, আমি 2-1 জনকে কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের বেতন টেতন কেমন হচ্ছে। তো ওরা বললো যে বেতন তো রেগুলার হচ্ছে, মোটামুটি অন্য টিভিতে যেরকম হয় সেরকমই হচ্ছে, অনেক মাসের বেতন বাকি পড়ে গেছে, কয়েক মাসের, একাধিক মাসের, তেমন তো না। তো
তারপরেও যদি বেতন রেগুলারও হয়, যে বেতনটা হয় না আমাদের বেসরকারি টেলিভিশনগুলোতে, খুব একটা ভালো বেতন হয় না। এটা যে খুব স্বাচ্ছন্দ্যে সচ্ছলভাবে চলা যায় তা না। হয়তো অর্থনৈতিক একটু টানা পড়েন ছিল, যে জন্য হয়তো এই সারা কিন্তু এই আপনার দীপ্ত টিভিতে আবার ভয়েসও দিত, কিন্তু ওভাবে তো তার কিছু ইনকাম কিন্তু ছিল। সারা মারা গেলেন মঙ্গলবার দিন, জাওয়াদের সঙ্গে কথাগুলি হয়েছিল রবিবার দিন, মানে একদিন মাত্র আগে। তো এই পর্যন্ত নানা ধরনের বিষয় কিন্তু আমরা এখানে জানতে পারলাম যে আসলে উনি কেন মারা গিয়েছিলেন, কি সংবাদ, কেন কি সমাচার, এগুলো আমাদের একটা মোটামুটি একটা কিন্তু ধারণা হলো যে মনে হয়তো মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন, হয়তো পারিবারিকভাবে ঝামেলা ছিলেন, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি করতে চাচ্ছিলেন, হয়তো এই জন্য মারা গেছেন, এটাও হতে পারে। কিন্তু আমি আসলে যে কথাটা বলার জন্য এত কিছুর অবতারণা করলাম, দেখুন একটা দুঃখজনক ঘটনা কিন্তু এটা। মানুষের জীবনে কত কিছু ঘটে, কে কখনো সুইসাইড করতে চায় অথবা কে কখন মারা যায়, কার কীভাবে মৃত্যু হয়, এটা আমরা কিন্তু চট করে বলতে পারি না। মানুষের মানসিক অবস্থা বড় বিচিত্র। আপাত দৃষ্টিতে দেখবেন যে খুব ভালো একটা মানুষ, তার মনে যে কী চলছে এটা কিন্তু আমি আপনি কেউ জানি না। কতটুকু সে ধারণ করতে পারে, কতটুকু সে সহ্য করতে পারে, সেটাও কিন্তু আমি আপনি জানি না। যেটুকু চাপ আপনি নিতে পারবেন, আমি নিতে পারবো, এটা হয়তো আরেকজন নিতে পারে না, নানা কারণে হতে পারে। কিন্তু এটা নিয়ে যখন রাজনীতি হয় তখন মনটা খারাপ হয়ে যায়। রাজনীতির কথা বললাম কেন? রাজনীতির কথা বললাম এই কারণে যে আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ তো তাকে বলবো, আমাদের রাজনীতিবিদ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়, এই সারার মৃত্যু নিয়ে একটা তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। কি লিখেছেন তিনি সেখানে, আমি যদি আপনাদের একটু পড়ে শোনাই। রাহনুমা সারা, গাজী টিভি নিউজরুম এডিটর, ওয়াজ ফাউন্ড ডেড. Her body was recovered from Hathirjhil Lake in Dhaka city. This is another brutal attack on freedom of expression in Bangladesh. Gazi TV is a secular news channel owned by Ghulam Dastagir Gazi, who was arrested recently. এই হলো ওনার মূল বক্তব্য। উনি বলতে চাচ্ছেন যে তাকে যে মারা গেছে, যে তাকে যে মৃত পাওয়া গেছে গাজী আপনার হাতিরঝিলে, এটা হলো বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটা নৃশংস হামলা। এই হলো ওনার বক্তব্য। তারপর তিনি গাজী টিভি সম্পর্কে বলেছেন এটা একটা ধর্মনিরপেক্ষ চ্যানেল, যার মালিক গোলাম দস্তগীর গাজী, যিনি সম্প্রতি অ্যারেস্ট হয়েছেন। মানে পুরো জিনিসটাকে উনি বাক্য দিয়ে কীভাবে সাজিয়েছেন লক্ষ্য করুন। সারা মারা গেছেন, এটা নিয়ে আলোচনা হবে, কিন্তু এর সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ অথবা নৃশংস হস্তক্ষেপ অথবা নৃশংস হামলা কি করে হলো ভাই? এই জিনিসটা কিন্তু এই দিনের মধ্যে আপনি কীভাবে মেলালেন? আবার তারপরে বললেন যে গাজী টিভি একটা ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল। ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল জিনিসটা কি? মানে সংবাদ চ্যানেলে কি আবার ধর্ম হয় না কি? কি বিষয়টা কি? আবার তার সঙ্গে জুড়ে দিলেন ওনার মালিক গ্রেপ্তার হয়েছে। মানে ওনার মালিক গ্রেফতার না হলে সারা মারা যেত না? মূল বক্তব্য কি সেটা? মানে গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেফতার না হলে কি সারা মারা যেত না? হয়তো যেত না, কিংবা যেত, অথবা কি ওনার মালিকের গ্রেফতার হওয়ার কারণে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন? মালিক কি টেলিভিশনের কারণে গ্রেপ্তার হয়েছেন? এই টেলিভিশনের সংবাদ, উনি যে এই টেলিভিশনটা ধর্মনিরপেক্ষ সংবাদ প্রকাশ করে, এই জন্য কি উনি মারা গেছেন? মানে আপনি কিসের সঙ্গে কি মিলালেন? এই জিনিসটাই আমি আসলে বুঝলাম না। আমি আসলে এইটাই বলতে চাচ্ছি যে সব কিছুর মধ্যে, সব ঘটনার মধ্যে রাজনীতি কেন টেনে আনা হয়? কোনো সন্দেহ নাই গাজী টিভি স্যালারি স্ট্রাকচার যে খুব ভালো, এটা আমি বলবো না। আমাদের বাংলাদেশের কোনো টেলিভিশনেরই বেতন কাঠামো খুব একটা ভালো না। এখানে উপরের যারা আছে দু একজন, তারা একটু ভালো বেতন পায়, আর নিচের দিকে যারা থাকেন, মনে করেন এই যে নিউজ রুম এডিটর অথবা রিপোর্টার, তাদের বেতন খুবই কম দেওয়া হয়। এটা প্রত্যেকটা টেলিভিশনে দেওয়া হয়। এই টেলিভিশনগুলো সাংবাদিকদের যে বেতন দেওয়া হয়, তার জন্য কোনো বেতন কাঠামো নাই। ওয়েজ বোর্ড যে জিনিসটা আছে আমাদের দেশে সাংবাদিকদের জন্য, ওটা কেবল পত্রিকার জন্য, টেলিভিশনের জন্য নাই। টেলিভিশনের জন্য ওয়েজ বোর্ড থাকা দরকার, কিন্তু বিগত সরকার কখনোই এটা করার কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নাই। এবং যাও দু একবার উদ্যোগ নিয়েছিল,
সেগুলো এই সাংবাদিক নেতৃবৃন্দের কারণে ব্যর্থ হয়েছে বলে আমার ধারণা। সাংবাদিক নেতৃবৃন্দ এবং টিভি মালিকদের জন্য হয়েছে। আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা টেলিভিশনের সাংবাদিকদের জন্য একটা স্বতন্ত্র ওয়েজ বোর্ড, বেতন কাঠামো তৈরি করুন। এটা খুব জরুরি। তা না হলে কী হবে, এই বার্গেন, একটা ইউনিভার্সিটি থেকে ছেলে বের হয়, একটা মেয়ে বের হয়, তার অর্থনৈতিক প্রয়োজন থাকে, তখন তাদের যে বেতন দেয় সেই বেতনে ঢুকে, যেহেতু পাওয়া যাচ্ছে তারা এই কম বেতনে সবাই সবসময় নিয়ে থাকে। এটার অবসান হওয়া উচিত। কিন্তু তার মানে এই না এটাকে কেন্দ্র করে আপনি রাজনীতি করবেন। রাজনীতি করার দরকার নেই কোনো। এবং এই ভদ্রলোক, এই সজীব ওয়াজেদ জয়, তার এই যে রাজনীতি করা, সব কিছু নিয়ে রাজনীতি করার যেটা মানসিকতা, আমার মনে হয় ওনার মানসিক স্থিরতা নিয়ে সমস্যা আছে। মানসিকভাবে উনি সবসময় সুস্থ থাকেন কিনা এটা নিয়েও মনে হয় সন্দেহ প্রকাশ করা যেতে পারে। এবং উনি একটার সঙ্গে একটা রিলেট করতে গিয়ে এলোমেলো বাঁধিয়ে ফেলেন কিনা আমার মনে হয় এটা নিয়েও একটা সন্দেহ করা যেতে পারে। আমার খালি একটাই বক্তব্য, দেশে অনেক সময় অনেক ঘটনা ঘটবে, অঘটনও ঘটবে, সব কিছুর সঙ্গে রাজনীতি জড়ানো ঠিক না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।